না শুরু করি। তোমাদের 1 নম্বর শিটে কিছু ম্যাথ বাকি ছিল না, আমার একটা শিট দাও না, আচ্ছা কোনো কিছু নাই কি না পরীক্ষা নেব, শেষ করি তারপরে নেবনি। আমরা কতদূর করাইছিলাম? 10 পর্যন্ত। আচ্ছা তাহলে 11 থেকে শুরু করি। তোমাদের দুইটা কনসেপ্টের কথা মনে করাই দিই। একটা কনসেপ্ট হচ্ছে থিটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি, মনে আছে তোমাদের? থিটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি মানে ঘটনা এরকম ঘটে যে একটা ফোর্স পি এর সাথে যখন লব্ধি 90 ডিগ্রি, এরকম না? এই সিনারিও না বলো? আচ্ছা এক্ষেত্রে কয়েকটা ভ্যালু বের হতো, মনে আছে তোমাদের? একটা হচ্ছে কজ আলফা, বা কজ আলফা কেন বলতেছো, আলফা বলো। এটা হচ্ছে কজ ইনভার্স মাইনাস ছোটটা ডিভাইড বাই বড়টা, পি ডিভাইড বাই কিউ। আর আর এর মান বের হতো দুই ভাবে, একটা হচ্ছে কিউ সাইন আলফা, আর একটা হচ্ছে রুট ওভার কত বলো তো, বড়টার উপর স্কয়ার মাইনাস হচ্ছে ছোটটার উপর স্কয়ার। এইটার একটা টপিক পড়াইছিলাম যেটা আমরা হচ্ছে পরের ম্যাথ করেন এটা রিলেটেড। আচ্ছা এটা ব্যতীত আরেকটা কি ছিল বলো দেখি? আরেকটা ছিল হচ্ছে ওই যে লব্ধির দিক অপরিবর্তিত থাকলে, মানে প্রথম ক্ষেত্রে থিটার মান যা বের হয়েছে এবং দ্বিতীয় ক্ষেত্রে থিটার মান দেখবা যে সেম একই বের হবে। আমরা স্যার এটা বলতে পারতাম এরকম যে থিটা 1 বা থিটা আই ইজ ইকুয়াল হচ্ছে থিটা এফ, এই টাইপের অঙ্ক করছিলাম। এটাকে আমরা ফাইনালি এরকম ভাবে লিখছিলাম যে দেখো প্রথম ক্ষেত্রে বলের অনুপাত, প্রথম ক্ষেত্রে বলের অনুপাত এবং দ্বিতীয় ক্ষেত্রে বলের অনুপাত কি হবে বলতো, সমান হবে, এই কথাটা বলছিলাম। তো এই দুটো টপিকের একটু ম্যাথ আমরা দেখবো আজকে, আর লাস্টে আমরা দেখবো হচ্ছে লম্বাংশ ইউজ করে যে লব্ধি বের করা যায় ওই টাইপের ম্যাথ। তো এগুলো খুবই নর্মাল জিনিস, কঠিন কোনো কিছুই না এখানে। দেখো 11 নম্বর শুরু করা হোক। কোন বিন্দুতে ক্রিয়ারত পি টু পি বলতে লব্ধি হচ্ছে আর, যদি পি এর ক্রিয়ারেখার উপরে লম্ব হয়, মানে সরি এমন ভাবে বলা আছে, তো বলা হয়েছে পি এবং টু পি এই দুইটা লব্ধি হচ্ছে আর, যেটা কার উপরে লম্ব বলো তো, পি বলের উপরে লম্ব। আচ্ছা তারপর কি বলছে, তাহলে বল দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো এইগুলো খুব সিম্পল না? এই এটা মনে রাখছো না তোমাদের, বল দ্বয়ের মধ্যবর্তী কোণ মানে আলফা না? তাহলে আলফা মানে কি হবে বলো তো, যদি 11 নম্বরটা করি আমরা, এখানে দুইটা বল কে কে, একটা হচ্ছে পি আর একটা কত বলো তো, 2p। আচ্ছা এবং লব্ধি আর কার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, পি এর সাথে। মানে ইনফরমেশন দেওয়া আছে এরকম যে আর এবং পি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা তাহলে আমরা মধ্যবর্তী কোণ ডিরেক্টলি বলতে পারি না? এটা এমসিকিউ, তা এমসিকিউ রিটেন আসেই না ডিরেক্টলি। বলতো আলফা সমান কত হবে? এটা হচ্ছে কজ ইনভার্স মাইনাস ছোট বল ডিভাইড বাই বড় বল, কোনটা ছোট হবে, পি, ডিভাইড বাই কত বলতো, 2p। তাহলে ইভেন্চুয়ালি কাটো, তাহলে থাকবে কত, মাইনাস হাফ, দ্যাট মিনস 120 ডিগ্রি। বুঝতে পারছি সেটা, এটা এমসিকিউতে লাগে। দেখো 12 নম্বর দেখো দেখি, কি কি বলা আছে? আলফা কোণে ক্রিয়ারত দুইটা বল দেওয়া আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, এবং বলে দেওয়া আছে কিউ ইজ গ্রেটার দেন পি। আচ্ছা এবং এদের লব্ধির যে মান আছে না ওটা কত বলতো, 15। এই তাহলে আমাদের কাছে দুইটা বল দেওয়া আছে, এটা হচ্ছে 12 নম্বর, একটা বল হচ্ছে পি আর একটা বল হচ্ছে কিউ, এবং এদের যে লব্ধি হচ্ছে আর, সেটা কত বলতো, 15। গ্রেট, ঠিক আছে। তারপর কি বলছে, এই যে লব্ধি তুমি 15 পাইছো, এইটা পি এর দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, 90 ডিগ্রি। তার মানে তোমার আর এবং পি এদের মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে, 90 দেওয়া আছে। এই যেগুলো কথাবার্তা ওখানে বলা আছে আমি জাস্ট সেখানে সেগুলো উঠালাম, বুঝছো, এর বাইরে কোনো কিছু করিনি কিন্তু। তাহলে এখন তোমার আর কোনো ইনফরমেশন দেওয়া আছে, আর কিছু দেওয়া আছে? হ্যাঁ আরেকটা বলা আছে, বৃহত্তম লব্ধি দেওয়া আছে পি এবং কিউ এর। আচ্ছা বৃহত্তম লব্ধি মানে কি বলতো, যখন তাদের যোগফল। আচ্ছা তার মানে এটাও দেওয়া আছে যে পি প্লাস কিউ এটা সমান কত বলতো, 25। এখন তোমাকে কি কি নির্ণয় করতে বলছে, বল দ্বয় নির্ণয় করতে বলছে, দ্যাট মিন্স পিও নির্ণয় করা লাগবে, কিউ নির্ণয় করা লাগবে। তো তুমি কি পারবা, তোমার কি মনে হচ্ছে? শোনো এই কয়েকটা টপিক আছে যে টপিকগুলো আমরা পড়াই, স্টুডেন্টরা ক্লাসে বুঝে অ্যাপ্লাই করতে পারে না। বহুপদীতে একটা টপিক ছিল, আর এই যে এখানে একটা টপিক, ওই যে বহুপদীতে অনুপাত ছিল না, অনুপাত দুইটা মূলের অনুপাত, ওটা এমসিকিউতে ছেলে মেয়ে বোঝাতে পারে না। আবার এই যে এই টপিক এটা বোঝাতে পারে না। ভাই যেই মুহূর্তে তুমি এটা বুঝে যাবা যে লব্ধি কোন একটা বলের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি গেছে,
এই মুহূর্তে তোমার অঙ্ক সিম্পল হয়ে গেছে, তোমার অঙ্কের তেমন কোনো কিছু নাই, সবকিছু এখন ইজি হয়ে গেছে। এই যে 2টা দিন আর 3টা দিন সেখানে লিখে দিয়েছিলাম না, এগুলো তো বুঝো। আচ্ছা, ওইটা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এখানে আমাদের দিক নিয়ে কোনো কথাবার্তা বলছে না, ওরকম কোনো কিছু বলেনি, আমরা জাস্ট লব্ধির মান টান নিয়ে কথাবার্তা বলতেছিলাম। তো লব্ধির মান কয় ভাবে নির্ণয় করা যায়? 2 ভাবে না, কিউ সাইন আলফা আর হচ্ছে √কিউ² মাইনাস পি²। কিউ কেন বলতেছিলাম? কারণ কিউ বল হচ্ছে বড় বল, ওখানে উল্লেখ করা আছে, খেয়াল করছো? উল্লেখ করা আছে। তাহলে আমি কি এটা বলতে পারি? দেখো তো যে ভাইয়া আমার r², এটা মানে আসলে হচ্ছে কিউ² মাইনাস কত বলো তো, পি²। এটা কি বলতে পারি? আচ্ছা, তাহলে এই একটা ইকুয়েশন না তুমি কিন্তু কাজকর্ম করতে পারো। আর তোমাদের অ্যাকচুয়াল নিড কি? অ্যাকচুয়াল নিড হচ্ছে পি এবং কিউ, এটার মান কত এটা বের করা, তাই না? বলো তো কিভাবে বের করা যাবে, কোনো আইডিয়া আছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো একটা বুদ্ধি। তুমি আর এর মান বসায় দাও। আর এর মান কত বলো তো? 15 না? তাহলে 15 উপর স্কোয়ার দিয়ে দাও, আর কিউ² মাইনাস পি², এটাকে তুমি একটু আলাদা করো, a² মাইনাস b² সূত্রের মতো। তাহলে এটা দেখতে হবে এরকম যে কিউ মাইনাস পি ইন্টু কত হবে বলো তো, কিউ প্লাস পি। খেয়াল করে দেখো, কিউ প্লাস পি বা পি প্লাস কিউ, এটার মান কত দেওয়া আছে বলো? 25। তাহলে এটা বের করা যাবে না? কত হবে বলো? এটা মানে কত বলো? 225। 225 ডিভাইডেড বাই কত বলো তো, এটা পার করে দিই, তাহলে হচ্ছে 25। এটা মানে হচ্ছে কিউ মাইনাস পি। তাহলে কিউ মাইনাস পি এর অ্যাকচুয়াল ভ্যালু কত পাইলা? 5 না? 9। তাহলে কিউ মাইনাস পি এর সমান হচ্ছে 9, আর পি প্লাস কিউ সমান হচ্ছে 25। তাহলে পি এবং কিউ বের করা যাবে না? অবশ্যই বের করা যাবে। আমি বুঝাতে পারলাম? আমি বুঝছো? ইজি ছিল তো, যেভাবে মন চায় সেভাবে করো। বাট যখনই তোমার হচ্ছে এইটা বলে দিবে না, তখন অঙ্ক তোমার জন্য আরো ইজিয়ার হয়ে যাবে। এই নিয়মটা করা তো সবচেয়ে ইজি। আর কোন নিয়ম আছে ইজিয়ার তোমার মনে হচ্ছে? এটা সবচেয়ে ইজি। আচ্ছা, 13 নম্বরটা দেখো দেখি। খেয়াল করে দেখছো, এখানেও বলছে লব্ধি একটা বলের উপরে লম্ব। কোন বলের উপর লম্ব? এই তো শেষ। আর যা যা করা লাগবে এখন ইজি হয়ে যাবে। পি এর উপরে লম্ব এবং লব্ধির মান বলছে কিউ বলের 2/3 সমান। ভালো করে পড়ো, তাহলে বুঝতে পারবা। একটা বল দেওয়া আছে পি, কত নম্বর এটা? 13। একটা বল দেওয়া আছে পি, আর একটা বল দেওয়া হচ্ছে কিউ। ইনফরমেশন দেওয়া আছে এরকম যে পি এবং আর, এটা দুটোর মধ্যবর্তী কোণ কত বলো তো? 90। আর আর এর কি মান বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে, দেখো ভালো করে দেখো। আর এর মান কত বলে দেওয়া আছে বলো? 2/3 না? সো 2/3 অফ কত বলো তো, কিউ। আর কি লাগবে তোমার, কি মনে হচ্ছে? এতটুকু হবে? কি হবে? আচ্ছা ওয়েট, এখানে তো বলের মান চাইনি, অনুপাত চাইছে। ইনাফ। তাহলে ওই যে এই সূত্রটাই করে দাও, মান এটাতে করে দাও, মান বলে দেওয়া আছে। তো বলো যে হচ্ছে r² ইজিক্যাল হচ্ছে কিউ² মাইনাস কত বলো তো, পি²। r² মানে কত হয়েছে এটা না? সো বলো হচ্ছে 2/3 কিউ তার উপর স্কোয়ার ইজিক্যাল হচ্ছে কিউ² মাইনাস হচ্ছে পি²। এটা কাজ করো, সকল কিউ সম্মিলিত রাশি এক পাশে নিয়ে আসো, পি গুলো এক পাশে নিয়ে আসো, দেন রেশিও বের করে নাও। পারবো না? এটা ইজি ছিল কিন্তু, বুঝতে পারছি? করে দেবো, করো। কিউ রাশি এক পাশে নিয়ে আসবা, পি এক পাশে নিয়ে আসবা, দেন ভাগ করে দিবা, কাহিনী শেষ। ওকে, এগুলা এতটা ইজি। আমি কি বলবো, এখানে যে কয়টা পড়লাম অঙ্ক প্রত্যেকটা এমসিকিউতে আসা, প্রত্যেকটা দেখবা তুমি এমসিকিউতে গেলে পাবা। ওকে, এগুলো তাহলে উঠায় নাও, 3টা উঠায় নাও। আসলে তোমাদের পরীক্ষা হচ্ছে বিধায় আমরা কিন্তু কোনো প্রেশার দিচ্ছি না, সব অঙ্ক আমি করে দিচ্ছি, ধীরে ধীরে পড়াচ্ছি। এই পরীক্ষা না থাকলে দেখতা এভাবে। শেষ করো, পরীক্ষা শেষ করো। ভাই পরীক্ষা নিবেই। ডিসেম্বরের মধ্যে সব শেষ করে দেবো, যে করে হোক। যদি ওই চ্যাপ্টার না থাকতো তাহলে কোনো প্যারাই হতো না, কারণ হচ্ছে যে 2টা চ্যাপ্টার আছে, একটা পঞ্চম অধ্যায় আর একটা হচ্ছে যে লাস্ট অধ্যায়, ওই 2টা চ্যাপ্টার আরামসে হচ্ছে 4 সপ্তাহের মধ্যে করে দেওয়া সম্ভব। আর গতিবিদ্যা 1 মাস ইনাফ টাইম। কিন্তু সমস্যা গেছে ওই ছোট একটা চ্যাপ্টার, ওটাই।
তো ওটা ম্যানেজ করে নেবো, নিজে করে এক্সট্রা টাইমে ক্লাস করাই, ওটাই তো, ওটাই সমস্যা নেই। ওইটার মেবি জানুয়ারির ফার্স্ট উইকে হবে। এবার যে ডেট আগায় নিছে যে ঝামেলা, তোমাদের কি করবে, তোমাদেরও মনে করো ওরকম সময় হবে যা মনে হচ্ছে, না আর আগে হবে না। আরে এবার তো ভোটের জন্য সমস্যা না, ভোটের জন্য আগে নিচ্ছে, সব আগে নিচ্ছে, ভোটের আগে দেখবো সব ক্লোজ করেছে এগুলো। তাহলে এরকম হতে পারে রমজান পার করে দিতে পারে, তাহলে অতদূর পার কর। আচ্ছা তোমাদের তো আগে শেষ হয়ে যাবে, তোমাদের তার ওই যে এপ্রিলের পরীক্ষা না, তোমাদের মে, তোমাদেরও জুনে চলে গেছে, তোমাদের মেতে মাসে ছিল না, মে মাসে বললো না। আচ্ছা লেটস সে জুন ফার্স্ট উইক, তার মানে তোমরা 5 মাস সময় পাবা ইয়ে পড়ার জন্য, ফাইনাল প্রিপারেশন পড়ার জন্য। তাহলে হয়তো 2 মাস ধরে রাখো, এর উপরে পড়া হবে না। কারণ রমজান আসলে তখন তুমি বলো যে ভাই আমার তো সকালে ভালো লাগতেছে না, রাত্রে পড়বো, রাত আসলে তখন মনে হয় ভাই রাত তো ভালো লাগতেছে না, সকালে খাবো। 2 মাস ধরে রাখো। শেখ হাসিনা কাম ব্যাক হবে না মনে হয়, এ হয়েছে। রেজাল্ট ভালো করে করবা কি, সবাই ফেল কর। এখন পর্যন্ত আমার যতজন জানা আছে সবাই A+ পেয়েছে, A+ না পাওয়া কই একজনও দেখিনি। 25 পেয়েছে, আমার কাছে কত ছিল, 19 জন ছিল আর ফাইনাল প্রিপারেশনে। মার্ক জানি না ভাইয়া, কিন্তু ভালো রেজাল্ট করছে আমি এটা জানি। হ্যাঁ এরা কয়েকজন ভালো করছে ভাই, একজনের মার্ক শুনলে তুমি অবাক হয়ে যাবে, 591 পাইছে PCMA, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ওই 591 পাইছে। সে 9 মার্ক কাটছে কোথায়, তাহলে ম্যাথে 5 মার্ক কাটছে, কষ্ট। আমি সেটা বলছি ভাই কোথায় কাটলো, মানে হিপোক্রেসির কোন লেভেলে ওই আছে, ওই সারাদিন এসে কান্নাকাটি করতে আমার কাছে, ভাই আমি বায়োলজি পারি না, বায়োলজিতে 193 পাইছে। আমার 2 বার পরীক্ষা দেওয়া লাগতো, 2 বার দিলে আমি হয়তো 193, প্রথমবার কোশ্চেন দেখে যেতাম, আর পরে তাও যে পাবো তার কোনো গ্যারান্টি নাই, কারণ আমি চিত্র আঁকাতে পারিনি। তুমি চিন্তা করতেছো যে ওই সবচেয়ে কম পারে যেটা বায়োলজি, ওটা তো 193। হ্যাঁ না পড়লেও হয়ে যায়। ওকে 14 নাম্বার দেখো, 14 নাম্বার দেখো, এই 14 নাম্বার দেখো, এটা MCQ। ওরা তো পার হয়ে গেল বুঝছো কোনো না কোনো ভাবে, তোমরা কি করবা, মানে ওদের পাশে হার কত ছিল 58 না, তোমাদের ধরো 50-তে, তার মানে 6, 10, 14, 7 জন এখানকার ফেল, প্রতি 2 জনে একজন ফেল, মানে ওরা 2 জনের মধ্যে একজন ফেল, তোমার একজন। এরাই তো পরিসংখ্যান না, এরাই পরিসংখ্যান। আমরা কিন্তু পরিসংখ্যানই পড়বো অ্যাকচুয়ালি, বুঝছো, লাস্ট চ্যাপ্টার আমাদের পরিসংখ্যান আছে, সম্ভাবনা আছে। তো সম্ভাবনা এটাই বলতেছে 50% ফেল হওয়া, মানে যেহেতু তুমি রেজাল্ট এক্স্যাক্টলি জানো না, তার মানে এটা শিওর এই 14 জনের মধ্যে 7 জন ফেল করছে। ওকে এই আমরা কোনটাতে আছি, 14 নম্বর দেখো না, বল কে রে, একটা বল হচ্ছে P, আর একটা কত বলো তো 3P প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কি করছো, প্রথমটাকে কয় গুণ করছো, তাহলে এটা কত হয়ে যাবে 4P, আর দ্বিতীয়টাকে কি করছো, তাহলে হচ্ছে 3P প্লাস হচ্ছে 18 না। তো তোমার এইগুলা কাজকর্ম করার পরে লব্ধির মান কি চেঞ্জ হয়েছে, ধর একই কথা বলতেছি 3 দিন থেকে, লব্ধির মান চেঞ্জ হতেই পারে, দিক কি চেঞ্জ হয়েছে না, দিক চেঞ্জ না হলে কি আমরা এটা লিখতে পারি না, প্রথম ক্ষেত্রে বলের অনুপাত P/3P ইজ ইকুয়াল, দ্বিতীয় ক্ষেত্রে বলের অনুপাত তার মানে হচ্ছে 4P ডিভাইড বাই হচ্ছে 3P প্লাস কত বলতো 18। এখান থেকে P এর মান নির্ণয় করা যাবে না, এই কালকে তুমি প্রশ্ন করলে না যে কি টাইপের প্রশ্ন দিবে, এই টাইপের প্রশ্ন দিবে, আমি বললো P এর মান নির্ণয় করা যাবে, করো কিভাবে করবা, ক্যালকুলেটরে করা যাবে, এক্স্যাক্টলি ইকুয়েশন সলভ করা যাবে, এর মনে মনেও বলে দেওয়া যায় কিভাবে।
আচ্ছা একটা সিম্পল জিনিস বুঝো তো, তোমরা কি এই শোনো, তোমরা কি অনুপাত বুঝো? অনুপাত যেমন যেমন বলি শোনো, ধরো আমি দিনে 2 টাকার খাই, কথা শোনো, আরে শোনো, ধরো আমি দিনে 2 টাকার খাই, প্রতিদিন আমি 2 টাকার খাই, সাগর ওই দিনে খাই হচ্ছে 1 টাকার। আরে ধরো 1 টাকার খাই, তাহলে আমি যদি পরের দিন, এবং আমাদের অনুপাত সমান, আমি যদি পরের দিন 2 টাকার খাই, তাহলে ওই কয় টাকা খাবে? 1 টাকারই খাবে না? ঠিক অনুপাত ঠিক আছে। আচ্ছা আমি যদি পরের দিন 4 টাকার খাই, তাহলে ওই কয় টাকা খাবে? 2 টাকা খাবে। বুঝতেছো? তো অনুপাত সমান থাকা লাগবে, তাহলে সবকিছু ঠিকঠাক আছে। এখন ধরে নাও আমাদের কাছে ভেক্টরটা এরকম ছিল, একটা ভেক্টর এদিকে, শোনো, একটা ভেক্টর হচ্ছে এদিকে, এবং লব্ধি আছে সেম। আমি লব্ধির দিক সেম রাখতে হলে আমি এটাকে যে পরিমাণে বাড়াবো, এটা রেশিও ঠিক ওই পরিমাণে বাড়বে। এই প্রথমটার অনুপাতে ঠিক, প্রথমে যে অনুপাতে ছিল, আচ্ছা প্রথমে ধরে নাও আমি এদিকে দিছিলাম 2, এখানে দিছিলাম 1। এখন ভাই আমার শখ হয়েছে, এটা এবার আমি টোটাল করে দিছি মনে করো 4, মানে আমি আরো কত বাড়াইছি? 2 বাড়াইছি। তাহলে এটা কত বাড়ানো লাগবে? 1 বাড়ানো লাগবে, আর যাতে টোটাল কত হয় বলো তো? 2 হইতে, মানে ওই রেশিও যেন সেম থাকে। যখন তুমি কোনো কিছু যোগ করবা তখন ওই সেম রেশিওতে যোগ করতে হবে তোমাকে। ওকে আচ্ছা, এবার আসো, লেটস সে এটা কাটা দাও, তোমরা তোমাদের মতো করে আগে করে নাও, তারপরে আমি বলছি। তাহলে 3 এবারে গুণ করা যাবে না? কত হয় বলো? 12p। আর এবারে থাকবে কত বলো? 3p প্লাস কত বলো তো? 18। তাহলে কত হলো বলো? 9p। পার করে দাও, 9p। তো p এর মান কত হবে বলো? 2 আসছে। আচ্ছা এটা উঠাও তো, উঠাও। এটা কত নম্বর ছিল? 14 নম্বর। ঠিক আছে। এই হয়নি তো, এই পি এর মান নরমালি বলে দেওয়া সম্ভব, কিন্তু একটা ওইতে কি হয় বলো দেখি। চিন্তা করো, তুমি পরবর্তীতে এটাতে যে কাজ করবা সেম কাজ কিন্তু এই একই অনুপাতে এখানেও করা লাগবে। আমার মনে হয় বোঝাতে পারছি না ভালো করে। আমি আরো একটা উদাহরণ দেওয়া দরকার ছিল, যাও বাদ দাও। তুমি একটু দেখো তো ভাইয়া, এখানে কি করছো বলো দেখি? 4p করছো না? মানে ঘটনা তোমার আগে ছিল p, এখন তুমি এক্সট্রা করে আর কত p যোগ করছো? আরে না, 3p, 3p যোগ করছো। তার মানে এখান থেকে এখানে আসছে তোমাকে কি যোগ করা লাগছে বলো তো? 3p যোগ করা লাগছে। বুঝলেন বিষয়টা? তাহলে এখান থেকে এখানে আসছে তোমাকে কত যোগ করা হবে বলো? না না, ওই অনুপাত চিন্তা না করো। এটা 3 গুণ, এটা না, এখানে যা আছে এখানে তার 3 গুণ নাই। তাহলে এখানে তুমি যদি 3p গুণ যোগ করে দাও, তাহলে এখানে তার 3 গুণ যোগ করা লাগবে। 3p এর 3 গুণ কত হয় বলো? 9p। তাহলে অ্যাকচুয়ালি তুমি এখানে যে যোগ করছো ওটা অ্যাকচুয়ালি হচ্ছে 9p, আর 9p সমান অ্যাকচুয়ালি তুমি বলছো কত বলো তো? 18। তাহলে p সমান কত হয় বলো? একটু কষ্টকর হচ্ছে বোঝা, বাট আমরা একটু ভাঙাতে পারি। আর 2-1 অঙ্ক দেখি, তাহলে আরো মনে ক্লিয়ার হবে। পরের অঙ্কটা দেখো। বাইরে এমনি তো অঙ্ক করতে পারবা, গ্রেট, ক্যালকুলেটর করে দাও, সমস্যা নেই। অনুপাত সমানুপাত, এটা একটা সুন্দর একটা উদাহরণ ছিল, আমি গুলাই ফেললাম। এটা 15 নম্বর বলো তো, কত মানে বলা আছে বলো? পি আর কিউ মানে দুটো বলা আছে না? ওকে ওকে ওকে, তাহলে একটা হচ্ছে 2p আর একটা কত বলো তো? কিউ। আচ্ছা কিউ এর আবার একটা মান বলে দিছে 3p, তাহলে এটা পরিবর্তে 3p লিখে দিই, 3p। আচ্ছা 2p এটা কি পরিবর্তন করছো? প্রথমটাকে দ্বিগুণ করছো, প্রথমটাকে দ্বিগুণ করে এটা কত আছে বলো তো? 4p না বলো? আচ্ছা আর দ্বিতীয়টা কি করছো? 6 একক বাড়াইছো, তাহলে হচ্ছে 3p + 6।
বুঝতে পারছি? তো না এটা তাহলে সলভ করে দেখি কি হবে। সলভ করো, ক্যালকুলেটর সলভ করো। আসছে তোমাদের সলভ করতে না ক্যালকুলেটরে 2 না এই দেখো গুণ করো তাহলে 6p প্লাস হচ্ছে 12 আর এদিকে থাকবে কত বলো 12p অতএব 12 ইজ ইকুয়াল হচ্ছে 6p অতএব p ইজ ইকুয়াল কত বলো আচ্ছা এই সব কিছুর ঊর্ধ্বে তুমি কি একটা জিনিস বুঝতে পারছো যে অঙ্ক খুব ইজি এটা আসলে কঠিন কোনো কিছুই না এবং এটা খাতায় লেখারই দরকার নাই ডিরেক্টলি ক্যালকুলেটরে লেখো প্রথম দুটো বল তুলে নাও পরের দুটো বল তুলে নাও p এর পরিবর্তে x দিয়ে দাও এখানে শেষ তোমরা কাজ করো না তোমরা হচ্ছে একটু 15-16 আচ্ছা তোমরা এদের অঙ্ক উঠায় না তারপর আমরা অঙ্ক করছি উঠাও উঠাও মুখে মুখে বলা যাবে কোনোভাবে কিভাবে বলবা বলো দেখি কিভাবে বলবা বুঝছো না বলো এখানে কি করছো 4p 2p থেকে তুমি কি বাড়াইছো আরো 2p বাড়াইছো দ্যাট মিন্স সম পরিমাণ বাড়াইছো না তাহলে এর এখানে যদি 3p থাকে তাহলে এখানে কি থাকা লাগতো বলো ঠিক তার সমপরিমাণ যোগ করতে না তুমি তার মানে তুমি অ্যাকচুয়ালি যোগ করতে কত বলো তারও আরো 3p যোগ করতে তো 3p এর মান তার ইভেন্চুয়ালি কত বলো 6p এর মান কত বলো 2 তুমি কি ধরতেছিলা বলো 6 ধরতেছিলা মানে ওটাকে দ্বিগুণ করে দাও বলতেছিলা ওটাই সমান হচ্ছে 6 কিন্তু এটা বুঝতেছিলা না গাধা এটা তো 6p আর 3p যোগ 9p হয়ে যাবে অ্যাকচুয়ালি 3p হবে 6 ঠিকই ধরছিলা কিন্তু তুমি হচ্ছে 3 বিয়োগ করা বাদ দিয়েছিলা ওকে এখানে একটা কাজ দেখো তো 15 নম্বর অঙ্কটা পড়ো তো একটু 15 তো করলাম 16 নম্বর পড়ো কি বলছে আরে প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও তো কি হয় বলো তো দ্বিগুণ এগুলো সিম্পল অঙ্ক ভাই এগুলো অঙ্ক আসলে কি বলবো একদিনে সব হয়ে যেত কি বল বলছে বলো একটা হচ্ছে 3p আরটা কত বলো তো 2p এক্ষেত্রে লব্ধি কত আর তার পরবর্তী ক্ষেত্রে কি বলছে বলো প্রথম বলটির মান দ্বিগুণ করলে দ্যাট মিন্স এটা কত পাওয়া লাগবে বলো তো 6p আর এটা যা আছে তাই এই ঘটনা ঘটলে কি ঘটনা ঘটে লব্ধি মান দ্বিগুণ হয়ে যায় এটা হবে হচ্ছে 2r এখন কি নির্ণয় করতে বলছে অন্তর্ভুক্ত কোণ না তো পারা যাবে কি এটা সিম্পল সিম্পল একটা কাজ করো না এটার ক্ষেত্রে কি লেখা যাবে এই তাকাও এটার ক্ষেত্রে লেখা যাবে এটা দেখো তো যে r স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9p স্কয়ার তারপর হচ্ছে 4p স্কয়ার প্লাস 2 ইনটু 3 ইনটু এটা দ্যাট মিন্স 12p স্কয়ার cos আলফা বলা যাবে আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে কি লেখা যাবে বলো তো 2r স্কয়ার আধা 4r স্কয়ার এটা বিস্কার দাও 2r স্কয়ার আছে 36 আর 4 কত হয় বলো 40p স্কয়ার আর এখানে থাকবে কত 12 24 24 24p স্কয়ার cos আলফা এই দুটো জিনিস না কাজ করো না এই r স্কয়ারের ভ্যালু এই টোটালটা না নিয়ে এসে এখানে বসায় দাও দেখো কি ঘটনা ঘটে মিলে যাবে তারপরে তুমি চাইলে cos আলফা যে আছে না টার্মটা ওই টার্মকে ওই সাইডে রাখো বাদ বাকিগুলো একেবারে বার করে দেখো যেটা বিয়োগ গুণ ভাগ কিছু না কিছু হবে তো p স্কয়ার ইভেন্টুয়ালি কাটাই যাবে একটা ভ্যালু থাকবে ওখান থেকে তুমি আলফার মান বের করে নিতে পারবে আরামসে ওকে সেটা কঠিন কোনো বিষয় না মজার বিষয় হচ্ছে এটা যে এই সেম টাইপের ম্যাথ একবার হচ্ছে এমসিকিউতে দিছিল এটা খুবই বিরক্তিকর এমসিকিউর জন্য একটা ট্রিক এখান থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি কিন্তু এটা মনে রাখা খুব কষ্টকর যেমন গত বছর আমি ওটা বের করে দিছিলাম কিন্তু এই বছর আমার মনে নেই আর আবার তাহলে বের করা লাগবে হ্যাঁ বিষয় গেছে এরকম আচ্ছা বের করার দরকার নাই আপাতত তোমরা রিটেনই করো ওকে এই হয়ে গেছে আমাদের অঙ্ক এই 16 নম্বর এটা উঠে নাও তো তারপর নতুন অঙ্ক দেবো
আচ্ছা এই মাসের মধ্যে তোমাদের পরীক্ষা ক্লোজ হবে না? যদি এরকম ঘটনা ঘটে তাহলে আর এগুলো কাহিনী করে লাভ নাই। যত পিছাবে তত ঝামেলা, তত পড়াশোনা কম পাবা। কয়টা চ্যাপ্টার আছে তোমাদের? তোমাদের কয়টা আছে জানো? এই সায় মাসেরই পরীক্ষা দিয়েছে, মানে ওরা আবার পরীক্ষা একদম এই টাইমেই। তোমাদের কার কার পরীক্ষা হচ্ছে কিন্তু ক্লাস করতেছো কে কে? তুমি তুমি তোমার কি পরীক্ষা হচ্ছে? কি পরীক্ষা হচ্ছে? ম্যাথ কেউ দিছো? ম্যাথ এ পর্যন্ত সমস্যা যে পাস করতে পারবা? হাইস্ট দেখা যাবে। আমি তো পারি না ভাইয়া। আমার একটু সময় লাগবে, ওগুলো দেখে নে কতটা কি আছে, 10 লিখে তাহলে হবে। নেক্সট দিন করে দেবো, লাগবে নাকি? নেক্সট বলে দেবো, কথা বলবো আমি, সমস্যা নেই। বলে কলেজের পরীক্ষা গুলো একটু ঝামেলা কর, তবে সমস্যা নেই, পারবা তোমরা, আশা করা যায়। 5টা করো তাহলেই হবে, বাসায় যার না ডাকে। ওকে হয়েছে উঠানো? 17 নাম্বারটা দেখো তো। ওকে 17 নম্বরে দুইটা বল না কথা বলা হয়েছে, 4 নিউটন আর একটা হচ্ছে 2√3 নিউটন, এবং এদের মধ্যবর্তী কোণ কত বলো তো? 30 ডিগ্রি। বলা হয়েছে যে 4 নিউটন মানের বল বরাবর বলদ্বয়ের লম্বাংশের সমষ্টি নির্ণয় করো। পারবা? চিত্র দেখাবো। এটা হচ্ছে 18 নম্বর না 17 নম্বর? 17 নম্বর অঙ্কটা দেখো তো একটু। খুবই সিম্পল, 2 লাইন না 1 লাইন হয়ে যাবে। একটা চিত্র আঁকা নেব। এটা হচ্ছে 4n আর এ বরাবর আছে হচ্ছে কত বলো তো? 2√3। মধ্যবর্তী কোণ কত বলো তো? 30 ডিগ্রি। ওকে, কোণ বরাবর লম্বাংশ চাইছে 4 নিউটন বরাবর না? দিক তোমার কয়টা রে? দিক তো দুইটাই। একটা দিক হচ্ছে 4 নিউটন বরাবর, আর একটা তুমি যেদিকে মন চায় সেদিকে নাও, উপরের দিকে নাও, বেশি ভালো লাগবে। তো আমার এ বরাবর চাইছে কি না, এ বরাবর চাইছে। এ বরাবর কার কার উপাংশ নেব? 4 নিউটনের আর এটার। তো 4 নিউটন এই বরাবর উপাংশ কত হবে? 4 cos 0 ডিগ্রি প্লাস 2√3 cos 30 ডিগ্রি। এইটা হচ্ছে আনসার, যা আসবে তাই না, বলো? ওকে আচ্ছা, একটা 18 নম্বর দেখো দেখি। 18 নম্বর অঙ্কের আগে আমরা করে দিচ্ছিলাম, মনে আছে তোমাদের? এই সেম অঙ্ক। পোলাপান দেখো, একটা বিন্দুতে 3টা বল আছে, একটা হচ্ছে P, একটা হচ্ছে 2P, আর একটা কত বলো? আর একটা হচ্ছে 3P। মধ্যবর্তী কোণ কত? 120 120 120। লব্ধি নির্ণয় করা যাবে? তাহলে আমরা কি করবো শোনো, প্রত্যেকটা বলকে লম্বাংশে ভাঙে নেব। পারবা? আচ্ছা, একটা লম্বাংশ ধর হচ্ছে যে এই দিক বরাবর, আর একটা লম্বাংশ ধর হচ্ছে ঠিক এই বরাবর। ওকে, লেটস সে এই দিক বরাবর যে লম্বাংশগুলো হবে তাদের একটা নাম দিলাম। লেটস এটার নাম দিলাম হচ্ছে RX। এটার নাম কি দিলাম বলো তো? RY। তো ভাই এই RX এ কি কি থাকবে তুমি কি বলতে পারবা? RY এ কি কি থাকবে কি বলতে পারবা? অবশ্যই বলা যাবে, ভয় পাচ্ছ কেন? লেটস সে RX RY, একটা বলকে 2টা উপাংশে ভাঙে দিলেই তো শেষ, আর তো কিছু থাকতেছে না, না? আচ্ছা বলো, P এর এই দিক বরাবর উপাংশ কত? P cos 0। আচ্ছা তাহলে এটা হচ্ছে P cos 0 ডিগ্রি। P এর এই দিক বরাবর উপাংশ কত? P cos বলতেছে কেন আবার? sin 0। আচ্ছা বলো তাহলে এখানে কি আর P বল থাকবে না? P বল শেষ।
আচ্ছা 2p এর কি ঘটনা ঘটবে 2p cos 120 আর 2p এর এই বরাবর অংশ কত 2p sin 120 ওকে আচ্ছা এটা কি থাকবে আর না 3p এর ক্ষেত্রে কি ঘটনা ঘটবে 3p cos 120 নাও cos এর ভিতরে -120 দিলে যা আসে sin এর ভিতরে -120 দিয়েছি কোনো সমস্যা তাহলে অ্যাকচুয়ালি 240 লিখতাম আমার ভুল হয়ে গেছিল কিন্তু তোমাদের কথাবার্তা শুনে আমার আর মন চায়নি এটা অ্যাকচুয়ালি 240 লিখলাম কারণ কি দেখো আমি আসলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে করে অভ্যস্ত আমি চাইতে তোমরা অভ্যস্ত হয়ে যাও কোনো সমস্যা নাই বাট আমি যেটা লিখছি আমার কি বলছিল না বলছিল না আমি চাইলে এখন ক্লকওয়াইজে রোটেট করতে পারি সেক্ষেত্রে -120 হবে cos এর ক্ষেত্রে তো কিছু যায় আসে না কিন্তু sin এর ক্ষেত্রে কিন্তু যায় আসে ওই জন্য মাইনাস দিয়েছিল সেটা বলে দাও 240 এটা তোমাকে আরো বেশি কন্ট্রোল দিবে তোমার কাজের উপরে হ্যাঁ আমি বুঝি A to Z ওকে দেখো ফার্স্ট আমি যখন ওই ভেক্টর পড়ছি এর আমি ক বুঝিনি এই লম্বাংশ সূত্র আমি ক বুঝিনি কি না কি আছে কিছুই বুঝিনি আমি প্রথম লম্বাংশ সূত্র বুঝছে যে শীত তড়িতে যায় তো তখন আমি বুঝছি যে আসলে ভেক্টর খুব ইজি জিনিস এটা নরমাল একটা ব্যাপার তুমি যে কোনো ভেক্টরকে যে কোনো দিকে ভাঙা নিবা নদীর অঙ্কের অঙ্কই কি আর কিসের অঙ্কই কি কিচ্ছু যায় আসে না কিচ্ছুই যায় আসে না এই যদি তুমি ভাঙতে না পারো তাহলে ভাই তোমার কাছে সবকিছু বিরক্তিকর লাগবে মনে হবে প্রত্যেকটা নতুন নতুন সূত্র আর তোমার কি মনে হচ্ছে আমরা মুখস্থ করতেছি দেখে দেখে বলে দিচ্ছি তুমিও শিখো না একবার শিখে যাও তাহলে আর এই কষ্টটা তোমার থাকবে না এখন বলো এখানে কি তিনটা বলের কোনো বলই আছে না এখন শুধুমাত্র দুইটা দিকে দুইটা বল আছে একটা হচ্ছে এই দিক বরাবর বল আছে যার আমি নাম দিছি ইচ্ছা করে RX আমার কালকে জেড ধর ইচ্ছিলাম জেড দিতাম এ ধর ইচ্ছিলাম এ দিতাম আমার ইচ্ছা আছে তাই আমি দিছি ওকে আর একটা কথা বলো তো RY এই দুইটা বলের কি এখন লব্ধি বের করা যাবে না খেয়াল করে দেখো তারা কিন্তু 90 ডিগ্রি কোণে আছে সো একটার উপর স্কয়ার প্লাস আরেকটার উপর স্কয়ার দেন রুট ওভার দিলে কিন্তু আমি লব্ধি বল পেয়ে যাবো বুঝতে পারছি বের করা যাবে কি অ্যাকচুয়ালি কত হবে পারা যাবে চলো RX কত হবে বের করে দেখি p cos 0 মানে কত p এই cos 180 ডিগ্রি 120 ডিগ্রি মান কত রে -হাফ এটা কথা যাবে বলো মাইনাস p হয়ে যাবে না এটা কথা যাবে বলো cos 240 মান কত হবে আরে গাধা যাই cos 240 এর 120 না -হাফ তাহলে -হাফ দিয়ে দাও -3/2p তাহলে এটা থাকতেছে না তাহলে আর এটা হচ্ছে -3/2p শেষ কাহিনী আচ্ছা আর y কত হবে বলো sin 0 ডিগ্রি মানে কত 0 sin 120 মানে কত √3/2 তাহলে ঘটনা কি হয় বলো শুধুমাত্র √3p থাকবে না এর নিচের 2 আর উপরের 2 কাটা যাবে না ছোট বাচ্চা নাই তো তোমরা আচ্ছা sin 240 মান কত হবে এটা যা আছে তাই হবে তাহলে কি হবে বলো তো মাইনাস তাহলে এটা দেখতে হবে এরকম -3√3/2p না ঠিক আছে না আমি শিওর দেখে তো মনে হচ্ছে √3/2 এটা গুণ করে দিচ্ছি এখানে আসো ক্যালকুলেট করো p তো কমন নিবনি পরে নিচে কত থাকবে বলো 2 থাকবে উপরে কত থাকবে তাহলে বলো 2√3 -3√3 তার সাথে হচ্ছে p ভাই আপেলের চিন্তা না করে দেখো তোমার কাছে দুইটা আপেল ছিল তোমার কাছে তিনটা আপেল আছে তুমি বিয়োগ করছো তাহলে একটা আপেল থাকবে সেটা এরকম না এটা খুবই সিম্পল একটা জিনিস √3/2p এটা কি বড় একটা জিনিস দেখো তুমি কত বড় ক্যালকুলেশন করে ফেলে দিলা এই √3 ক্যালকুলেশন কি ঝামেলা না RX পাইছো RY পাইছো আর পাবো না অবভিয়াসলি আর মানে হবে এটা √RX স্কয়ার RY স্কয়ার হ্যাঁ স্কয়ার করো 9/4 p স্কয়ার 3/4 p স্কয়ার তাহলে কত থাকবে উপরে 12 মানে হচ্ছে 3 না এখানে থাকবে হচ্ছে √3 ইনটু হচ্ছে p বুঝনি লসাগু করলে কত 9 আর 3 12 12 কে 4 দ্বারা ভাগ করলে কত 3 কে রুট করলে কত √3 আর p স্কয়ার রুট করলে কত হবে বলো p বুঝতে পারছো ক্যালকুলেশন ফাইনাল উত্তর কত বুঝতেছো
তাহলে হচ্ছে √3p। আর মান কত? এটা মান প্রথম যে ভুল আমরা করতাম ভেক্টরে, সবসময় আমরা মান বের করে মনে করতাম যে উত্তর হয়ে গেছে, উত্তর হয়নি। যখন তোমাকে লব্ধি বের করতে বলতো, তখন মানও লাগবে, কি লাগবে, দিকও লাগবে। দিক কত হবে বলো? এই সেম অঙ্ক সেদিন করালাম না? এটার মান করলে আসবে 30 ডিগ্রি। 30 ডিগ্রি তো হবে না, খেয়াল করো। দুইটাই থার্ড কোয়াড্রেন্টে। তুমি যদি থার্ড কোয়াড্রেন্টে দুটা বিন্দু নাও, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল কোণ কত হবে? পাই প্লাস থিটা। মনে আছে? সরলরেখাতে পড়ছিলা, কমপ্লেক্স নাম্বারে পড়লা, পড়নি? উত্তর হবে এরকম, পাই প্লাস এই যে এটা মান আসছে 30, ইভেন্চুয়ালি এটা হচ্ছে 30। এটা কত হবে বলো? 210 ডিগ্রি হবে। এবং এটা সেন্স তৈরি করে, 210 হওয়া উচিত। 210 অবশ্যই পি এর সাথে। কোন দিকে নিছো? এটা নিচে যেটার সাথে সেটা থেকে আমরা কোন, না না না, এটা কখনো না, ভেক্টর, এটা সরলরেখা না যে 210 আর 30 একে হবে। বুঝলি? বুঝলি? আচ্ছা, অ্যাকচুয়ালি কোন নির্ণয় করতেছে কার সাথে? আরএক্স এর সাথে। আরএক্স এর সাথে 30 মানে তুমি আমাকে বলতেছো এইটা, আর আমরা বলছি ভাই আরএক্স এর সাথে 230 মানে ভাই এই দিকটা, এটা হচ্ছে 230, এই যে এই দিকটা। এখন বলো এর দূরে কি একই? তাহলে তুমি একই বলতেছো কেন? মান একই, দিক আলাদা। পুরো 180 ডিগ্রি ঘুরে দিচ্ছ না। আমি যদি বলি যে হ্যাঁ, তাহলে তুমি বলেছো না, কারণ তাই। এটা উঠাও উঠাও, এইভাবে পড়লে জীবনে কোর্স শেষ হবে না। তোমরা একবার ওই যে সুষম বহুভুজ এটার মধ্যবর্তী কোণ বের করতে না? কি যেন একটা সূত্র ছিল, মনে আছে? মনে আছে? n × n - 1 divided by something ইকুয়াল টু, আমার মনে নাই, তোমাদের মনে আছে? খালি ওর একটা কথা মনে আছে, সুষম ষড়ভুজের মধ্যবর্তী কোণ, বাহুদার মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি। খালি এটাই মনে আছে। তোমরা ইয়া পড়লে না জৈব, ওখানে ষড়ভুজ আঁকান লাগতো না? বেঞ্জিন কি ষড়ভুজ? তাহলে বলো ওদের বাহুদার মধ্যবর্তী কোণ কত? প্রত্যেকটা কোণ কত? হ্যাঁ, 120। কি হয়েছে? তুমি কি আগে থেকে সব করে চলে আসছো নাকি, না কারো খাতা নিয়ে আসছো? বাহ, তুমি জানো চ্যাপ্টার হয়ে গেছে তো। খাতা ওদেরকে তো দিও, হাত দিয়ে একটা অঙ্ক করাই দিই ভাই। পড়া খুব রিল্যাক্স, কোনো প্যারা নাই, সব অঙ্ক আমি করা দিচ্ছি। এটা কোনো টেনশনই নাই। তোমরা যে বুঝতে পারবে না কোনো চিন্তাই নাই, অবশ্যই বুঝতে পারবে। তোমরা ক্রিয়েটিভ নিজে করো ভাই, একটা দুটো অঙ্ক নিজে করো। এই 1 নাম্বার ক্রিয়েটিভ করবা, 2 নাম্বার করবা, 3 নাম্বার করবা, এদের 3টা করে সব করো, অবশ্যই করো। এই দিনটা লাগবে, ইম্পর্টেন্ট। আমি একটা কথা বলি, এই কৌণিকের থেকে তোমার কাছে স্থিতিবিদ্যা সোজা মনে হবে। দেখো, কৌণিকের তুলনায় স্থিতিবিদ্যা সোজা মনে হবে, কারণ কৌণিক একটু বড় আছে, আর স্থিতিবিদ্যা যা আছে যতটুকু পড়াবো অতটুকুই আসবে, এবার আসবে। আর যদি আসলে অ্যান্সার করার দরকার নেই। হয়নি তোমরা একটু 19 নাম্বার দেখো তো, 19 নাম্বার দেখো। এই 19 নাম্বার দেখছো? এখানে তুমি একটা সমস্যার সম্মুখীন হবা। কি
কি বলছে বলো দেখি? বলছে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দিক বরাবর কি বলছে, 3টা বল দেওয়া আছে না? তো তুমি তো ঝামেলা পড়ে যাবা। ধরো সমবাহু ত্রিভুজ এটা, এই তাকাও, সমবাহু ত্রিভুজ হচ্ছে এটা ধরো, তো এর বাহু বরাবর 3টা বল প্রয়োগ করা আছে এবং কি বলা আছে একই ক্রমে, না বলো না এগুলো? দূর, হ্যাঁ এত একক মানে 3টি বল ক্রিয়ার হতো, কিন্তু ভাই এখানে আরো সুন্দর করে বলে দেওয়া উচিত ছিল যে একই ক্রমে বলগুলো দেওয়া আছে। একই ক্রম মানে বুঝো যে আমি এদিকে যদি ঘুরি তাহলে এদিকে, এরপরে এদিকে ঘুরবো, তারপর আবার এদিকে ঘুরবো, মানে বিষয় হচ্ছে এরকম। আর না হলে কেউ বলতে পারবে ভাই আমি একটা বল এদিকে দিলাম, একটা বল এখন এদিকে দেবো, এরকম না, একই ক্রমে এখান থেকে শুরু করলে ঠিক হয়ে যাবে। এটা উল্লেখ করো না, এখানে মিস্টেক করছে হয়তো বা, ঘটনা হচ্ছে এরকম। কি কি বল? 3, 5, 7 বলছে নাকি? ও আচ্ছা আচ্ছা, এখানে সরি সরি সরি, এখানে তো উল্লেখ করে দিচ্ছে রে ভাই আল্লাহ। একটা মনে করো এ বি বি সি সি এ, এখন বলো তো এ বি বরাবর কত বলতে আছে? 9, এতে 9, এই 9, এটা হচ্ছে 9। বিসি বরাবর বি সি সি এ এ বি, এবার হচ্ছে 5, আর এ বরাবর কেমন লেগে গেল দেখ, এটা তো সি এ বরাবর না? আচ্ছা, এটা তুমি এখন লব্ধি কি করে নির্ণয় করবা? হ্যাঁ ভেক্টর শিফট করব, একই বিন্দুতে বলছো না, তো আমরা শিফট করব। এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি না, ধরো এবি যেটা আছে থাকুক এরকম থাকুক, এবি কে ধরেন আমি এই যে এই পয়েন্টে নিয়ে আসলাম, এটা তোমার হচ্ছে এ পয়েন্ট, তাহলে এই বরাবর বলতে পারি না আমাদের হচ্ছে 9 মানের বলটা প্রয়োগ করা আছে। আচ্ছা, এই যে ভেক্টরটা দেখতেছো না বিসি ভেক্টর, এর ধরে কি আমরা এই বরাবর নিয়ে আসতে পারি না? পারি কিনা বলো? তো ধরে নাও এই বিন্দু মান আর বলো না, সমস্যা নাই, একে এই বরাবর প্রয়োগ করলাম, এটা কত বলো তো? হচ্ছে 5। আর একটা কথা বলো তো সি এ, এটাকে এই বরাবর দিতে পারে না? এটা কত বলো তো? 7। কিন্তু সমস্যা হচ্ছে যে ভাই এদের মধ্যে অ্যাঙ্গেল কত, কি করে 120? কারণ কি, কারণ কি শোনো, যে এদের মধ্যে কোন কত বলো 60 না? এখন চিন্তা করে দেখো যে যদি আমি এ বি কে এখানে না রেখে যদি এই বরাবর দিতাম, এ বি কে যদি এই বরাবর দিতাম, তাহলে এই কোণটা পাইতাম না আমরা? এই কোণটা কত ছিল বলো? 120। অ্যাকচুয়ালি দেখো এখানে কিন্তু ওই কাজটা করা হয়েছে, ওই কোণটা নেওয়া হয়েছে, সো ইভেন্চুয়ালি এই কোণ যেমন 120 হবে, এইটাও 120 হবে, এইটাও কথা বলো তো 120। সলভ করে দেবা ইজি, এগুলো ক্যালকুলেটরে এক লাইনের ব্যাপার। 20 নাম্বারটা দাও দেখি, এ দেখো 20 নাম্বার দেখো, এখানে একটু ভুল আছে, 1 2 3 4 আরটা 5 হবে ওখানে। হ্যাঁ হতে পারে না, 1 কেজি ওজনের বলগুলি এখন, আচ্ছা কেজি ওয়েট মানে বুঝো তোমরা? কেজি ওয়েট বুঝো? 1 কেজি ওয়েট মানে কি? কেজি কিন্তু এটা ভরের একক না, ওজন মানে কি তার সাথে 9.8 গুণ করা লাগবে না? কেজি ওয়েট মানে বোঝায় হচ্ছে ভর ইন্টু 9.8। আমি যদি তোমাকে বলি যে আমার ভর ধরে নাও 10, আমি তোমাকে বললাম 10 কেজি ওয়েট, এইটা অ্যাকচুয়ালি একটা বল, কেজি একটা ভর, কিন্তু যখন তোমাকে বলবো কেজি ওয়েট, এটা কিন্তু একটা ভর না, এটা বল বোঝায়। কিভাবে বল বোঝায়? এইটা 10 রাখবা তুমি, 10 এর সাথে এই ওয়েট বলার জন্য তুমি 9.8 গুণ করে দিবা, তাহলে এটা আসলে হচ্ছে 98 নিউটন, এটা প্রকাশ করবে। হ্যাঁ হ্যাঁ ওরে বুঝছে? আচ্ছা, তো এখানে 5টা বল ক্রিয়া করতেছে কি বরাবর বলো তো? কোন সুষম ষড়ভুজের কৌণিক বিন্দু থেকে যথাক্রমে অপর কৌণিক বিন্দুগুলোর দিকে ক্রিয়ারত আছে। ওকে, এটা বোঝানি মনে হয় কিছু না, আমি বোঝা দিচ্ছি। একটা তাহলে সুষম ষড়ভুজ আগে আঁকায় নি, দেখি পারি কিনা। খুব সিম্পল, লেটস সে এই বরাবর আঁকালাম একটা, এই বরাবর একটা, হ্যাঁ আগে ষড়ভুজ আঁকায় নি, নাহলে হবে না, নাহলে সুষম আর হবে না। সুষম করা খুব টাফ, হ্যাঁ তাই দেখতেছি। মানে তুমি এখান থেকে কি বুঝতে, শোনো, সিম্পল জিনিসও সুষম ভাবে ভাগ করা আসলে কষ্টকর। বৃত্ত আঁকাও দেখি একটা, না আচ্ছা ধরো আমরা এখানে যে কোনো একটা ধাতে শুরু করো, যে কোনো একটা বৃত্ত থেকে শুরু করো। ওদের কথাটা পড়ো না, পড়ো।
একটা কৌণিক বিন্দু থেকে কোন কৌণিক বিন্দুগুলা অপর কৌণিক বিন্দুগুলোর দিকে কিছু বল তুমি দিছো না, তাহলে এটা যদি আমার একটা কৌণিক বিন্দু হয়, আর কয়টা কোণ আছে বলো তো? কৌণিক বিন্দু আছে 1 2 3 4 5, এই 5টা বরাবর 5টা বল দিয়ে দিছে। এই দিক বরাবর আমি বলতেছি হচ্ছে আমার 1 নিউটন বা 1 কেজি ওয়েট। তাহলে এই যে এই বরাবর কত বলো তো? এই বরাবর হচ্ছে 2, এই বরাবর হচ্ছে 2, এই বরাবর কত বলো দেখি? এই বরাবর হচ্ছে 3, এই বরাবর 4, তাহলে এই বরাবর 5। এখন তোমার কি বলছো বলতো? লব্ধি নির্ণয় করতে বলছে, যে পিওর লম্বাংশ। পারবা? পারা যাবে তখনই যখন তুমি আসলে এদের মধ্যবর্তী কি বের করতে পারবা বলতো? কোণ বের করতে পারবা। কোণ কি বের করতে পারবা তোমরা? টোটাল কোণ, মানে এই যে কালো যে বাহু আর এই যে বাহু, এদের মধ্যবর্তী টোটাল কোণ। হাই হাই, এদের মধ্যবর্তী টোটাল কোণ হচ্ছে 120। এই টোটাল কোণটা হচ্ছে 120। এই 120 কোণকে তুমি 1 2 3 4 ভাগে ভাগ করছো, তাহলে প্রতিটা কোণ কত হবে? 30। এটা 30, এই পুরোটা হচ্ছে 60, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 120। এখন অঙ্ক পারবা? তাহলে দেখো দুই দিকে তোমাকে ফোর্স ক্রিয়েট করে নেওয়া লাগবে। একটা হচ্ছে এদিক বরাবর আর একটা হচ্ছে এদিক বরাবর না। লেটস এটাকে আর এক্স বলো, এটাকে আর ওয়াই বলো। বলো তো আর এক্স কত আসবে? 1 cos 0। এই বুঝুনি তোমরা? বুঝুনি? আসো করো। এটা হচ্ছে 1 cos 0 ডিগ্রি, আর এপারে কত হয় বলো? 1 sin 0 ডিগ্রি। আচ্ছা গুড। তারপরে 2 cos 30, 2 sin 30, 3 cos 60, 3 sin 60, 4 cos 90, 4 sin 90, 5 cos 120, 5 sin 120। That's it. আর এক্স পাইছো, আর ওয়াই পাইছো, সলভ করা যাবে না? অবশ্যই সলভ করা যাবে। আমি বোঝাতে পারলাম বিষয়টা? ঠিক আছে, নাও তাহলে উঠাও, এটা উঠাও। লাস্ট আর একটা অঙ্ক। কিরে, এই অঙ্কেরও ফটো উঠে নিচ্ছ তুমি? কি পরিমাণ অলসতা কাজ করতেছে তোমার মধ্যে। আসলে আমিও অলস আছি জানি। আচ্ছা, এই খেলা খেলা খেলবা তুমি? পার দিন যাবা নাকি? কেন, কি হয়েছে? পারো না তাই? 7 দিনে খুবই কষ্ট লাগে আমার। তুমি ছিল না? খেলে যাবা? অন্য টিমের সাথে খেলা। একদিন খেলে ভালো লাগতেছে না, শরীর কেমন ব্যথা। তো ওই যে শক্ত যে বলছিল না, ওই বলতে খেললাম না, এই লাগলো না একবার। হাই আল্লাহ, যে ব্যথা। সি সি সি, মানে ধীরে লাগছে কিন্তু, বুঝছো? কিন্তু তারপরে যে পরিমাণ ব্যথা হয়েছে এই জায়গায় আমার। এটা কি হয়েছে? আচ্ছা 21 নম্বর পারবা কি? কি চিত্র আঁকাও না। পি ও কিউ বলদের লব্ধি আর। আচ্ছা ঠিক আছে, একটা বল হচ্ছে পি, একটা বল হচ্ছে কিউ। ওকে, ও বিন্দুতে বল ক্রিয়ারত আছে। আচ্ছা, একটি সরলরেখা তাদের ক্রিয়ারেখাগুলিকে যথাক্রমে এল এম এন বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে। আচ্ছা ঠিক আছে, একটা সরলরেখা মানিয়ে নিচ্ছি যা এদেরকে ছেদ করবে। কিভাবে? মনে করো এটা হচ্ছে সেই সরলরেখা, কিভাবে ছেদ করতেছে? এল এম এন বিন্দুতে। পি এর ক্ষেত্রে সেটা হচ্ছে এল, কিউ এর ক্ষেত্রে সেটা হচ্ছে এম,
আর এটা হচ্ছে এন। আচ্ছা, এখন তোমাকে কি জানো প্রমাণ করতে বলছে যে পি ডিভাইড বাই ও এল কিউ ডিভাইড বাই ও এম ইজ ইকুয়াল আর ডিভাইড বাই ও এন। আচ্ছা, ঘটনা কিছুটা এরকম না, দেখো তো যে পি এবং কিউ এর কিছুটা উপাংশ নিছি ইজ ইকুয়াল হচ্ছে আর এর ওই দিক বরাবর উপাংশ। দেখো তো ওই কাজ করা নাই, খেয়াল করে দেখছো যে পি ডিভাইড বাই সামথিং কিউ ডিভাইড বাই সামথিং ইজ ইকুয়াল হচ্ছে আর ডিভাইড বাই সামথিং। তার মানে এটার একটা উপাংশ এটা একটা উপাংশ ইজ ইকুয়াল হচ্ছে আর এর ওই দিক বরাবর উপাংশ। ঘটনা কিন্তু এরকমই আসছে, এখানে পুরো অংশকে নিছি নাকি বলো, ভাগ করছে না তাকে কিছু দ্বারা। আচ্ছা, তাহলে কি করা যেতে পারে, যে কোনো এক দিক বরাবর সবার উপাংশ দিয়ে নাও না, ধরে নাও পি এর দিক বরাবরই সবার উপাংশ দিয়ে নাও, তাহলে ঘটনা এরকম হবে। কত হবে বলো, পি cos 0 ডিগ্রি, একটু কষ্টকর ভাই, cos 0 ডিগ্রি আসবে কেন, প্লাস কত বলো তো কিউ cos, একটা কাজ করো, এটা ও না অ্যাঙ্গেল বলো, অ্যাঙ্গেল, তাহলে তোমার জন্য বেশি সুবিধা হবে। এই দিক বরাবর উপাংশ নিচ্ছে, এই দিক বরাবর, অন্য কোনো বরাবর নেই নি, এই দিক বরাবর, কিন্তু তাহলে এই দিক বরাবর পি এর উপাংশ কত, পি cos 0। আচ্ছা, কিউ এর এই দিক বরাবর উপাংশ কত, কিউ cos, এই অ্যাঙ্গেল না, এই টোটাল অ্যাঙ্গেল না, অ্যাঙ্গেলটা কত বলো তো এল ও এম, এল ও এম ইজ ইকুয়াল আর এর এই দিক বরাবর উপাংশ হবে না, তাহলে আর cos কত ডিগ্রি বলো তো এন ও এন, বুঝো না এই বিষয়টা। আচ্ছা, তাহলে এটা মানে তো পি মানে পি, আচ্ছা কিউ cos এল ও এম, এল ও এম বলো তো এই অ্যাঙ্গেলটা যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে দেখো তো ভূমি ডিভাইড বাই অতিভুজ এরকম কোনো কনসেপ্ট নিয়ে আসতে হবে না, এই কোন কথাবার্তা বলতেছি, তাহলে এটার সাপেক্ষে ভূমি কোনটা, ও এল, এটা বলা যাচ্ছে ও এল ডিভাইড বাই কত বলো তো অতিভুজ কত বলো তো, না 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 অতিভুজ এটা ও এল ইজ ইকুয়াল আর cos এন ও এল, এন ও এল, তাহলে এটা কোন না, তাহলে বলো তো এখানে হচ্ছে ভূমি ডিভাইড বাই অতিভুজ আসবে না আবার, ভূমি কোনটা বলো ও এল, অতিভুজ কোনটা বলো ও এল। এই তো ঘটনা তোমরা বুঝাইছো, মোটামুটি সবই তো মনে মিলে গেছে না, সবই মিলে গেছে, তাহলে ও এল ঝামেলা করতেছে না, একটা কাজ করো ও এল দ্বারা ভাগ করে দাও সবাইকে, তাহলে ও এল দ্বারা ভাগ করলে এখানে কত আসবে বলো, পি ডিভাইড বাই ও এল কিউ ডিভাইড বাই ও এম ইজ ইকুয়াল আর ডিভাইড বাই ও এন, যা দরকার তোমার। ওকে, আসলে লম্ব নিলে তোমার জন্য কাজ করা একটু সুবিধা হবে। তাহলে তোমার জন্য কাজ করা কষ্ট করে যাবে আসলে, আর একটু কষ্টকর হয়তো এই আর কি, তাছাড়া কোনো কিছু না। তখন হয়তো তোমাকে ওই যে কজের যে আমরা অ্যাঙ্গেলের সূত্র নিচ্ছিলাম না, যে cos থিটা সমান হচ্ছে যে সাইডে দুইটা বাহুর পরিষ্কার, হ্যাঁ তোমাকে ওটা ইউজ করা লাগতো। তো ওই জন্য আমরা সবসময় কাজটা করি যাচ্ছে লম্ব রেখা নিয়ে নিই যে কোনো একটা সাপেক্ষে, তাতে হচ্ছে আমরা ডিরেক্টলি সমকোণ ত্রিভুজ পেয়ে যাই আর যেন এইটু বসতে পারি, এটা আর কি। এটা একটা উদাহরণ অঙ্ক ছিল বুঝছো, এই অঙ্ক একবার মনে কতে আসছিল, দেখো। তো নাও তোমরা হচ্ছে এই শীটটা একটু পুরোপুরি করে নিও, আমার নেক্সট দিন তাহলে হচ্ছে 2 নাম্বার শীট করাই দেবো, নেক্সট দিন থেকে যা যা যেভাবে পড়াই একটু দ্রুতই পড়াই দেবো, একদিনে শেষ করে। কাজ ছিল এটা 6টা।